আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ঢাকা ইউনিভার্সিটির একটা রিয়েল এক্সাম কোয়েশ্চেন নিয়ে আমরা ডিসকাস করব, এখানে এক্সপ্লেইন করব। আমরা শুধু উত্তরগুলো বলে দিব না যে আসলে এইটা অ্যান্সার হবে। বাট উই শুড আন্ডারস্ট্যান্ড ওয়াই এক্সাক্টলি উই শুড চুজ হুইচ অ্যান্সার। কোন অ্যান্সারটা কেন চুজ করব আর যেটা চুজ করব না সেটা কেন চুজ করব না। যাতে করে নতুন কোনো সিচুয়েশনে তোমরা ভালো করে ডিসিশন নিতে পারো। ওকে? সো আমরা তাহলে কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। দ্য ফার্স্ট কোয়েশ্চেন এখানে ৬ নম্বর থেকে আমরা আলোচনা করছি এই কোয়েশ্চেনের বিকজ কোয়েশ্চেন নাম্বার 1 to 5 প্যাসেজ এর উপরে আছে। তো আমরা প্যাসেজ বেসড যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলোর উপরে সেপারেট ক্লাস রাখবো আমরা। এইজন্য আমরা আজকে ৬ নম্বরটাতে শুরু করছি। ওকে? ৬ নম্বর কোয়েশ্চেনে দেখো কি বলা হচ্ছে। He said he had left the parcel dash the chair dash the window. এখানে দেখো বেসিক্যালি ২ টাই প্রিপোজিশন আমাদেরকে চুজ করতে হবে। চলো দেখো ফার্স্ট এর কথা হচ্ছে যে চেয়ারের ক্ষেত্রে দেখো তুমি ১ম প্রিপোজিশনটা ম্যাচ করো ইন হবে না আন্ডারও হবে না, তাই না? চেয়ারের ভেতরে তো আর হবে না, আন্ডারও হবে না। এটা চেয়ার অন দ্য চেয়ার আমরা জানি পার্সেলটা চেয়ারের উপরে ছিল। সো অন নিলাম আচ্ছা। এখন অন নেওয়ার পরে তুমি দেখবা যে ডি তেও কিন্তু চেয়ারের জন্য ফার্স্ট প্রিপোজিশনটা অন আছে। কিন্তু দেখো এখানে বিষয়টা হচ্ছে যে সেকেন্ড প্রিপোজিশন কিন্তু ভুল হয়ে যাচ্ছে। এখানে একটু কোয়েশ্চেনটা বুঝার চেষ্টা করো। বলা হচ্ছে যে পার্সেলটা সে রেখে গেল কোথায়? চেয়ারের উপরে, অন দ্যা চেয়ার। যে চেয়ারটা কোথায় ছিল? উইন্ডোর জানালার পাশে চেয়ারটা ছিল। রুমের মধ্যে জানালার পাশে। তো জানালার পাশে এটার জন্য প্রিপোজিশন কিন্তু বাই ইউস করতে হবে। এট দ্য উইন্ডো হতে পারে তোমাদের প্রশ্ন আসতে পারে হ্যাঁ, এট দ্য উইন্ডো অক্সফোর্ড ডিকশনারিতে একটা স্ট্রাকচার আছে এট। কিন্তু এট দিলে অর্থটা কি হয় জানো? এট দ্য উইন্ডো যে যদি কেউ বলে তার মানে জানালার গ্লাসের মধ্যে বোঝায়। এখন জানালার গ্লাস তো আর নিশ্চয়ই চেয়ার নাই। ওকে? সো আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। এইজন্য ডি টা হচ্ছে না। ওকে? এ হচ্ছে। এখানে আসলে আর বেশি ব্যাখ্যা প্রয়োজন নাই। কোয়েশ্চেন নাম্বার 7 আমরা দেখি। কোয়েশ্চেন নাম্বার 7 এ বলা হচ্ছে, "Outside the bright primary rainbow dash much fainter secondary rainbow may be visible." এখানে দেখো, এখানে বেসিক্যালি তোমরা একটা জিনিস জেনে থাকবা যে as এই শব্দটা, হ্যাঁ? as এর সাথে সাধারণত আরেকটা ওয়ার্ডের একটা স্ট্রাকচার থাকে। যেমন as, much as tall as important as কেমন? এরকম স্ট্রাকচার গুলো আছে। বাট তোমরা এই সেন্টেন্সে এখানে ওরকম দেখবা না। এখানে দেখো as যুক্ত আরেকটা স্ট্রাকচার এখানে রিপিট করছে না। সো as এখানে হবে না। as এর এছাড়াও কিন্তু as because অর্থে মানে কারণ বোঝাতে একটা অর্থ দিতে পারে। তখন কিন্তু as সাবঅর্ডিনেট ক্লজ গঠন করে। কেমন? তো এখানে এই জায়গায় আসলে একটা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা যাবে না। কেমন? কারণ সাবঅর্ডিনেট ক্লজটা যদি তৈরি হয় তাহলে এখানে এরপর আরেকটা প্রিন্সিপাল ক্লজ আসতে হবে। বাই দ্য ওয়ে ক্লজ নিয়ে ডিটেইল আমরা ডিসকাস সেপারেট ক্লাস আমাদের রয়েছে। তোমাদের যাদের ক্লজ এবং ফ্রেজ নিয়ে একটু বেসিক গ্রামার যদি কোনো একটু প্রবলেম থেকে থাকে সেটা অ্যাটেন্ড করার পর ইনশাআল্লাহ বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো এখানের মধ্যে as হবে না এবং যেটা হচ্ছে so এর স্ট্রাকচার গুলো আসলে এরকম। তোমরা জানো টোফেল ক্লিপস এ so নিয়ে ৫ টার মতো স্ট্রাকচার আছে। যেমন so এর যেমন যে স্ট্রাকচারটা কমন যেটা so, হ্যাঁ? so এর সাথে as যুক্ত একটা স্ট্রাকচার যেমন so important as, যেমন as nice as কেমন? আর এরকম so এর জন্য as এর একটা so এর সাথে as এর একটা পার্ট আসে। তো এখানের মধ্যে আসলে ওরকম কিছু নেই। অথবা so এর পরে কোয়ান্টিফায়ার মানে so many এরকম একটা স্ট্রাকচার থাকে। তো যদিও এখানে so much এটা হতে পারত। much কিন্তু কোয়ান্টিফায়ার। বাট এখানে গ্রামারের খুব আরেকটা গুরুত্বপূর্ণ কারণ। মানে এটার চাইতে প্রায়োরিটি বা একটা গুরুত্বপূর্ণ কারণ দেখো। সেটা হচ্ছে যেখানে রেইনবো যে ওয়ার্ডটা আছে, এই রেইনবো এই ওয়ার্ডটা হচ্ছে যে কাউন্টেবল সিঙ্গুলার নাউন। তুমি যদি অক্সফোর্ড বা কেমব্রিজ ভালো ডিকশনারিতে খুঁজে দেখো, দেখবে যে রেইনবো ইস এ কাউন্টেবল সিঙ্গুলার নাউন। কেমন? এবং কাউন্টেবল সিঙ্গুলার নাউনের জন্য কিন্তু আমাদেরকে কাউন্টেবল সিঙ্গুলার নাউনের জন্য যদি নির্দিষ্ট করে যদি তাকে মিন করা না হয় অবশ্যই আমাদেরকে আর্টিকেল তার আগে ব্যবহার করতে হয়। A অথবা and দিতে হবে। তো এখানে এই দিতে হবে, and দিতে হবে না। তোমরা বুঝতে পারছো এখানে যেহেতু মাছ কোন ভাওয়াল সাউন্ড নাই তার সেজন্য আমরা এখানে A দেব। সো a much fainter secondary rainbow কেমন? এটা হবে। সো আমরা 8th কোয়েশ্চেনটা হচ্ছে যে এটা সব এখানে সবচাইতে মোটামুটি ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে 8th কোয়েশ্চেনটা। এটা আমরা একটু এক্সপ্লেইন করি। এখানে দেখো dash withstands testing. We may not conclude that it's true, but we may retain it. তো দেখো যে এখানের মধ্যে withstands এটা কিন্তু ফাইনাইট ভার্ব। এটা একটা ভার্ব। এখানে টেন্স ও হচ্ছে এটা ফাইনাইট ভার্ব। আমাদের এখানে তোমরা বুঝতে পারছো যে ফাইনাইট ভার্বের আগে বা মূল ভার্বের আগে আমাদের এখানে একটা সাবজেক্ট দিতে হবে। সাবজেক্ট দরকার। এখন the fact is প্রথম আমি এটা বলে দিই that hypothesis এটা হবে না। কারণ that যুক্ত ক্লজ কিন্তু তোমার হচ্ছে যে that hypothesis এখানে আ withstands testing that যুক্ত ক্লজের আসলে স্ট্রাকচারটা আমাকে সেপারেটলি এক্সপ্লেইন করতে হবে। এখানে এক্সপ্লেইন করার জন্য পর্যাপ্ত আসলে আমাদের স্কোপ নাই বিকজ আমাদের ক্লাস লেংথ এটা কভার করবে না। that যুক্ত ক্লজের আমি জাস্ট কয়েকটা কথা বলি। that যুক্ত ক্লজ
তোমার সাবঅর্ডিনেট ক্লজ হয়ে পুরা সেন্টেন্সে কিন্তু সাবজেক্ট হতে পারে। যেমন দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল। অর্থাৎ দ্যাট যুক্ত ক্লজটা পরিপূর্ণ হওয়ার পরপরই কিন্তু একটা ভার্ব আসতে হয়। দ্যাটস ইম্পোর্টেন্ট। এখানে দেখো, এখানে যদি দ্যাট দিয়ে যদি আমরা এই অংশটা দিয়ে দ্যাট হাইপোথেসিস উইথস্ট্যান্ডস টেস্টিং যদি এই ক্লজটা পরিপূর্ণও করি আমরা, আমাদের কিন্তু এই জায়গায় সাবজেক্ট আসতে পারত না। এখানে একটা ভার্ব আসার দরকার ছিল। কারো যদি মনে হয় বিষয়টা আমার ক্লিয়ার না হয়, তাহলে আসলে তোমরা জানো টোফেল ব্যারেন্সি ক্লজ নিয়ে খুব ভালোভাবে এক্সপ্লেইন করা হয়েছে। টোফেল লিপস এর মধ্যে অন্যান্য স্ট্রাকচার গুলো খুব ভালো ফোকাস করা হয়েছে। বাট ফ্রেজ ক্লজ এর বিষয়টা কিন্তু ফোকাস করা হয়নি। তো আমি এটার উপরে ক্লজ এর উপরে সেপারেট ক্লাস রাখবো ইনশাআল্লাহ। এখানে দ্যাট এর বিষয়টি স্পেশালি ফোকাস করব যে দ্যাট কোন স্ট্রাকচার গুলোতে আসতে পারে। বাট ইটস ভেরি অবভিয়াস অ্যান্ড ক্লিয়ার দ্যাট এখানে আমরা দ্যাট হাইপোথেসিস এটা নিয়ে ক্লজটা এই অংশটা পরিপূর্ণ করলে এখানে সরাসরি ভার্ব আসার দরকার ছিল। এখানে এইটা ম্যাচ করবে না স্ট্রাকচারটা। তো আর আছে কি দেখো, হাইপোথেসিস যদি এমনি এ এবং বি এখানে শুধু একটা আর্টিকেলের ডিফারেন্স। দেখো দোনোটাতে হাইপোথেসিস নাউনে আছে। এটা যদি প্লুরাল। তো বাই দ্য ওয়ে এই ২ টা নিলে কি হয় দেখো। তোমরা কেউ ভাবতে পারো যে হ্যাঁ, হাইপোথেসিস দিলে তো এখানে সেন্টেন্স হচ্ছে। হাইপোথেসিস উইথস্ট্যান্ডস টেস্টিং। হ্যাঁ? সাবজেক্ট হাইপোথেসিস তো সাবজেক্ট ইস আমাদের একটা সেন্টেন্স মিলে যাচ্ছে। না, এটা হবে না। কেন জানো? এখানে যদি হাইপোথেসিস A এবং D অপশন নিয়ে যদি আমরা এই অংশটা এই সেন্টেন্সটা যদি পরিপূর্ণ করি, আই মিন এই ক্লজটা যদি পরিপূর্ণ করি, এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। দ্যাটস অলসো অ্যানাদার ইম্পোর্টেন্ট কনসেপ্ট অফ ক্লজ। এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ হয়ে যাবে। কিন্তু আমরা এখানে প্রিন্সিপাল ক্লজ করতে পারব না। বিকজ এই ক্লজটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কেমন? সো এখানে আমাদের কি করতে হবে? এটাকে আমাদেরকে সাবঅর্ডিনেট ক্লজ করতে হবে। তুমি দেখো তাহলে ইফ আ হাইপোথেসিস উইথস্ট্যান্ডস টেস্টিং, ইফ যুক্ত ক্লজ দিলে আমাদের কি হবে? তোমরা বেসিক গ্রামার জেনে রাখো, অনেক হয়তো জানো। ইফ দিয়ে সবসময় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ হয়। তাহলে এটা কি হবে? একটা সাবঅর্ডিনেট ক্লজ হবে এটা। এবং এটা প্রিন্সিপাল ক্লজ হবে আমাদের। আর এখানে আরেকটা ফ্যাক্ট হচ্ছে যে তোমরা কন্ডিশনাল স্ট্রাকচার গুলো টোফেল ক্লিপস থেকে সবাই আশা করি পড়ে নিয়েছো, বিকজ পরীক্ষা এক্সাম চলে আসে, তোমরা অনেক পড়ালেখা করেছো। তো টোফেল এই কন্ডিশনাল স্ট্রাকচার ক্ষেত্রে আমি ৬ টা স্ট্রাকচার দিয়ে থাকি। একদম এই ৬ টা যে ৬ টা একদম ইনক্লুসিভ, এর বাইরে ইনশাআল্লাহ আসলে আসে না। তুমি অ্যাডমিশন টেস্ট বলো, বিসিএস বলো, এই ৬ টার মধ্যেই পড়ে। কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার গুলো। ওখানে একটা সরাসরি সুস্পষ্ট একটা স্ট্রাকচার আছে। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, অর্থাৎ ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট ইনডেফিনিটে থাকা অবস্থায় আমাদের পরবর্তী ক্লজে সাবজেক্ট প্লাস ক্যান অথবা মে অথবা শুড, এই ৩ টা মডেল। ক্যান, মে অথবা শুড। would দিয়ে অন্যান্য কিন্তু স্ট্রাকচার আছে। বাট এখানে যে স্ট্রাকচারটা বলছি, ইফ যুক্ত ক্লজ প্রেজেন্ট টেন্সে থাকা অবস্থায় আমাদের পরবর্তী ক্লজে, আই মিন প্রিন্সিপাল ক্লজে সাবজেক্টের পরে ক্যান, মে, শুড প্লাস V1 বারবার প্রেজেন্ট সিম্বল ফর্ম আসতে পারে। তুমি দেখো হুবহু ম্যাচ করছে। উই মে কনক্লুড। এটা কিন্তু বারবার প্রেজেন্ট সিম্বল ফর্ম V1 আমরা সঙ্গে বলি। এটা হুবহু কন্ডিশনাল স্ট্রাকচার কিন্তু ম্যাচ করে গেছে। তারপর আমি বাকি এক্সপ্লেনেশন গুলো কেন দিলাম? যাতে করে তুমি অন্যান্য রুল দিয়ে কিন্তু তোমাকে গাইড করতে পারো। ওকে? আই থিংক ইউ গট দ্য পয়েন্ট। ওকে? আমাদের 9th এবং লাস্টের যে কোয়েশ্চেনটা আজকে ডিসকাশন, সেটা হচ্ছে রহিম found a laptop in the classroom but could not determine dash it belonged to. সেটা ল্যাপটপ পেল, বাট এটা কার মালিকানায় ছিল, এটা কার ছিল সেটা ডিটারমিন করতে পারেনি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, দ্য ফার্স্ট থিং ইজ দ্যাট হুজ এবং হু ইজ, এই দুটো দেখো। হুজটা আসলে কি? যখনই তুমি দেখবা হু এর পরে অ্যাপোস্ট্রোফি এস দেখতে পাবো, মানে হচ্ছে এখানে ভার্বের একটা অংশ, এটাকে সংক্ষিপ্ত করে যেটা কন্ট্রাকশন বলে লেখা হয়েছে। আমরা এখানে কোনো ভার্ব নিতে পারবো না। কেন? দেখো, ইট বিলংড টু, বিলংড কিন্তু এই ক্লজের ফাইনাইট ভার্ব। এখানে আরেকটা তুমি ভার্ব এভাবে দিতে পারবা না। কেমন? টেন্সের সাথে ম্যাচ করবে না। এখানে ভার্ব আসতে পারবো না। সো একই কারণে এটাও হবে না, এটাও হবে না। হু ইজ বলা যে কথা, হু এর সাথে একটা ভার্ব চলে আসতেছে, এখানে একটা ভার্ব চলে আসতেছে। এবার কমা দিয়ে লেখা মানে মনে রাখবা ভার্ব। এটা হতে পারে ইজ অথবা হ্যাজ। এটা ভার্বের অংশ। তাহলে এটা হতে পারবে না। আই থিংক ইউ গট ইট। ২ টা বাদ দিয়ে দিলাম। কেন হচ্ছে না? গ্রামাটিক্যালি এক্সপ্লেইন করলাম। এখন আসো ডি, বি। বি হবে না কেন? হুজ এটা বলা হয় পজেসিভ ফর্ম। পজেসিভ ফর্ম, এটা এই কথাটার উদ্দেশ্য হচ্ছে এইটা। হুজ এর পরে একটা স্ট্রাকচার জেনে রাখো তোমরা, হুজ প্লাস নাউন। হুজ যখনই দিবা তুমি এরপর একটা নাউন আসবে দেখবা। যেমন দেখো যে হুজ পেন্সিল, হুজ ভয়েস, হুজ স্পিচ, হুজ ইনফরমেশন, কেমন? হুজ এর পরে নাউন আসে। আমাদের এখানে কিন্তু নাউনের কোনো জায়গা নেই দেখো। এজন্য হুজও হবে না। আর বাকি আছে কি? হু। হুই হবে। সো গ্রামাটিক্যালি উই আন্ডারস্টুড দ্যাট এখানে আমাদেরকে হু দিতে হবে। এখন তোমাদের কারো মনে হতে পারে, আচ্ছা এটা কি টু হুম হবে না? এটা তো মনে হয় হুম দরকার ছিল। না, এখানে হুম হবে না। একটা কথা জানিয়ে রাখি যে এখানের মধ্যে টু প্রেপোজিশনটা শেষে তো, এইজন্য টু যদি হু এর আগে সরাসরি আসতো তাহলে আমরা হুম দিতাম, টু হুম ইট বিলং টু। কিন্তু এই টু প্রেপোজিশনটা যদি লাস্টে চলে যায় তাহলে কিন্তু এটা হু হবে। আর তোমাদের জানার জন্য আরেকটা কথা বলে রাখি, হু এর স্পেশাল কিছু স্ট্রাকচার আছে যেটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট স্টুডেন্টদের জন্য লাগে এবং যেটা নিয়ে টোফেল আলোচনা করা হয়েছে। আমরা হু এর উপরে সেপারেট আমাদের একটা ক্লাস থাকবে। দেখার জন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট রইল। ওকে?
সো থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য হোল ভিডিও। ইনশাআল্লাহ আমাদের বাকি কোয়েশ্চেনের বাকি পার্ট গুলো আমরা পরবর্তী ক্লাসে ব্রিফ ক্লাসে আমরা আলোচনা করব। সবাইকে আবারও ধন্যবাদ পুরো ক্লাসটা দেখার জন্য। কথা বলছিলাম আমি সালাউদ্দিন সামিন।